কিন্তু জীবনের দর্শনটা ওনার কাছে এইভাবে
ছিল, চেয়েছিলেন এইভাবে সুস্থ শরীরে বাঁচতে, যতদিন থাকবো ভালোভাবে থাকবো। তো আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি তাকে কেন্দ্র করে, শুধু তাকেই কেন্দ্র করে। যেহেতু শেষের কটা দিন আনন্দে কাটার কথা ওনার লেখাতেই আমরা বারে বারে পাই। আমরা কিছু ডায়েরি পেয়েছি, আমি কিছু ডায়েরি থেকে বিভিন্ন তার চিন্তা ভাবনা, মনন, দর্শন খুঁজে পেয়েছি। একটা মানুষকে যখন আমরা হারিয়ে ফেলি, তিনি আমাদের সঙ্গে এতদিন ছিলেন, তার লেখা, তার ভাবনার মধ্যেই তাকে খুঁজে পাওয়া যায়। আজকে আমরা সবাই মিলে কিছু স্মৃতিচারণ, কিছু গান, কিছু কথা, আবৃত্তি, এগুলোর মাধ্যমে তাকে ঘিরে ঘিরে নতুন করে আবার পাবো। তো আমরা আজকে স্মরণ অনুষ্ঠান, যদিও স্মরণ অনুষ্ঠান সাধারণত খুব দুঃখ গভীর একটা চিন্তা নিয়ে হয়, কিন্তু কৃষ্ণা বসু ছিলেন আমার মামি, আমার বড় মামি, আমার বড় মামার স্ত্রী, দিলীপ বসু স্ত্রী। সেই হিসাবে ছোটবেলা থেকেই, মানে জন্মে থেকেই আমি কৃষ্ণা বসুকে চিনি। তার ভাবনা, চিন্তা, মনন সমস্ত কিছুর মধ্যেই একটা বেঁচে থাকার আনন্দ, প্রতিদিনের আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা। যতদিন থাকবো ভালো থাকবো, ভালোভাবেই বাঁচবো। পরবর্তীতে আমরা আরো শুনবো কাছের মানুষদের কাছ থেকে। সবার প্রথমেই আমি আমার মাসি, মানে সম্পর্কে কৃষ্ণা বসুর ননদ ছন্দা মজুমদারকে ডেকে নিচ্ছি। পরিবারের এই মুহূর্তে বয়োজ্যেষ্ঠ মানুষ, সবচেয়ে সিনিয়র মানুষ, তাকে ডেকে নেব। ছন্দা বসু। কৃষ্ণা বসু সম্বন্ধে আমি বলতে চাই, কৃষ্ণা বসু আমার বড় বৌদি। 1970 সালে বিয়ে, তারপর থেকে এই অসুস্থ হলো। বৌদিও অসুস্থ ছিল। আমরা এই দাদাকে ভাইফোঁটা দিতে যেতাম, দাদা তখন তার আসতে পারতো না, ভাইফোঁটা দিতে যেতাম। বৌদি সব গুছিয়ে গাছিয়ে ওই অবস্থায় ঠিকঠাক করে রাখতো। আমরা গিয়ে ফোঁটা টোটা দেওয়ার পর বৌদি আবার জল খাওয়া টাওয়া করে আমাদের খাওয়া দিত। এক কথায় বলতে গেলে বৌদি খুব মানে পরিশীলনী মানসিকতার মানুষ ছিল। এছাড়া দাদা যখন অসুস্থ, বৌদি সুস্থ ছিল না, ওই তখন সব কিছু দিয়ে রাখতো। যাই হোক, তার এই চলে যাওয়ার দীর্ঘ ৫০ বছরের সম্পর্ক বৌদিকে আমরা হারালাম। দুঃখ তাদের নাই, কিন্তু আছি যতক্ষণ ভালো থাকতেই চাই। কিছু যেন করতে পারি দেশের দশের জন্য, এই জগতে মোদের জীবন তাতেই হবে ধন্য। বিধাতার কাছে আসুন পেশ করি এই দাবি, নিয়ম কানুন পরিবর্তন হচ্ছে তো রোজ সবই। তবে কেন রাখবেন না মোদের নিবেদন, মিটিং মিছিল করছি না তাও শুধুই আবেদন। জীবন সবার থাকে যেন সুন্দর ব্যথাহীন, আনন্দে কাটাতে চাই শেষের কটি দিন। গল্প গুজব আলোচনা সঙ্গে খাওয়া দাওয়া, আনন্দ আর হাসি গান, এইটুকুই তো চাওয়া। ম্যামকে যখনই মনে পড়ে, ম্যামের শুধু হাসিটাই মনে পড়ে। ম্যাম এত সুন্দর হাসতেন যে আমাদের সব ভয়, সব আন্ডার কনফিডেন্স সব কিছু মিলিয়ে যেত। আর আমি অনেক ছোটবেলায় ম্যামকে পেয়েছি। যখন আমরা ক্লাস 8-এ পড়ি তখন ম্যাম স্কুল থেকে রিটায়ার্ড হয়ে যান। সেই সময় ম্যাম টিচার ইনচার্জ ছিলেন, আমার মনে আছে। আর আমাদেরকে এত ভালোবাসতেন। বিশেষ করে আমার সঙ্গে তো ম্যামের ভীষণ ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কারণ আমার যে নামের বানান ছিল, স্পেলিং ছিল, সেটা একটু ভুল ছিল।
বার্থ সার্টিফিকেটে। তো সেটা ম্যাম নিজেই ওটা ঠিক করে দিয়েছিলেন। এবং আমি ছোটবেলা থেকে নিজে জানতাম না যে আমি পাবলিক স্পিকিং কীরকম করি, বা বক্তৃতা কীরকমভাবে দিতে হয়, বা ডিবেট কী করে করতে হয়। এই সবগুলোই ম্যামের অনুপ্রেরণায় আমি স্টার্ট করেছিলাম। আমার মনে আছে when I was I think 10 or 11, um, uh, that time ma'am first chose me to participate in the public speaking competition. আর আমি ভীষণ ভয়ে ছিলাম, ভীষণ আন্ডার কনফিডেন্ট ছিলাম। সেগুলো সব ম্যাম বলেছেন, তুই পারবি, তুই একবার চেষ্টা কর, তোর মধ্যে আছে। আর সেই থেকে আমার পাবলিক স্পিকিংয়ের প্রতি ভালোবাসা, সেই থেকে আমার বক্তৃতা দেওয়ার প্রতি একটা মানে টেন্ডেন্সি তৈরি হয়েছে। আর এখন আমি এক কলেজে পড়াই, কলেজ সার্ভিস কমিশন দিয়ে একটা কলেজের অধ্যাপিকা এখন আমি। তো আমি মনে করি এই এই যে স্টুডেন্টরা যতটুকু অ্যাচিভ করে সেগুলো সবই টিচার্সদেরই অনুপ্রেরণায়, টিচার্সদেরই ইন্সপিরেশন, টিচার্সদেরই কেয়ার আর লাভের রেজাল্ট। আর সেটাই আজকে আমি বলতে চাই। ম্যামের সঙ্গে আমার তারপরেও প্রচুর কথাবার্তা হয়েছে, এবং আমার রিসেন্টলি নভেম্বর মাসে বিয়ে হয়েছে, সেখানেও আমি ম্যামকে নিমন্ত্রণ করেছিলাম। ম্যাম বলেছেন যে আমি আসতে পারছি না রে, আমার শরীরটা ভালো নেই। আমি তখন জানতাম না যে ম্যাম এতটা সিরিয়াস ওনার শরীর। ভাবলাম যে হয়তো একটু শরীর খারাপ করেছে, আবার ঠিক হয়ে যাবে। I had no clue that she was suffering from this dangerous disease. And I'm very sorry to even speak today at her memorial, because কখনো ভাবিনি যে এরকম ভাবে ম্যামের মেমোরিয়ালে আমাকে ভয়েস নোট পাঠাতে হবে। আমার সামনে একটা খুব বড় কাজ রয়েছে, সেটার জন্য আমি পিএইচডি সাবমিশন আছে, তো সেই জন্য আমি আসতে পারিনি, এবং আমি ভীষণভাবে দুঃখিত সেটার জন্য। তাই এই ছোট্ট ভয়েস নোটটা পাঠাচ্ছি। আর ম্যামের সঙ্গে আমার কথোপকথন এখনো অবধি হোয়াটসঅ্যাপে রয়েছে, এবং প্রায়ই সেটা আমি খুলে খুলে দেখি যখনই ম্যামকে মনে পড়ে। শি ওয়াজ লাইক আ মাদার ফিগার ফর মি। আমার আমার খুব ভালো লাগার, খুব ভালোবাসার একটা জায়গা ছিলেন ম্যাম, এবং আমি সারা জীবন ওনাকে মিস করব। যেখানেই থাকুন ম্যাম ভালো থাকবেন, আর আপনার হাসিটা আমি কখনো ভুলবো না, ভোলা যায় না সেটা। এর থেকে বড় কমপ্লিমেন্ট কোনো শিক্ষিকার জন্য ছাত্রীর কাছ থেকে হয় না। হ্যাঁ, আর মামির স্মৃতিচারণে অনেকেই হয়তো বলবে মামির হাসির কথা, ওই স্মিতহাস্য একটা ভীষণ অদ্ভুত দৃষ্টি ছিল, যেটা আজকে সবাইকেই আচ্ছন্ন করে রাখতো। আমরা স্মৃতিচারণ করছি, দীপান্বিতার ভয়েস মেসেজে পড়ে একটু গান শুনি, গানে গানে স্মৃতিচারণ করবে পিউরি সুগতা দেবরায় সম্পর্কে কৃষ্ণা বসুর ভাগ্নি নয়। ওরে মাঝি
শুনতে কি পাই দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে, যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পারে হাসি দিকার আধার বে আসছে আজি, যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পারের হাসি দিকার আধার বে আসছে আজি, আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেন তুলি, আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেন তুলি, যেগুলি তার নবীন আছে এই বেলালে সাজিয়ে সাজিয়ে, ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তরির মাঝি, শুনতে কি পাই দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি। মামির ভাই আছেন এখানে, রাম মামা, ভালো রাম মামি আছেন, আমরা একটু ওনার থেকে শুনে নিই। কৃষ্ণা সম্পর্কে আমার বিশ্বত, মানে আমি ওর বড় মামার ছেলে, তো ও আমার ভাই বোন না বলে আমার বন্ধু বলা বলতো না, আমাদের একই বয়স, মানে আমার যখন 4-5 বছর বয়স তখন আমরা একটা বাড়িতে একসাথে, আমার বেশিরভাগ আমরা একসাথে থাকতাম। তখন থেকে আমার সেই ছোট্ট 4-5 একসাথে বড়, এবং আমাদের স্কুল ফাইনাল, হায়ার সেকেন্ডারি, তারপর ধরুন ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েশন সব আমরা একসাথে এক ক্লাসে। তাই ও আমার মানে বোন না, আমার বোন বলে আমার ভীষণ ঘনিষ্ঠ বন্ধুকে আমি এখন আমার খুবই কথা বলা হতো, এবং কয়েকটা কথা না বলে নয়। আমরা যখন ছোটবেলা থেকে আমরা এই কৃষ্ণার একটা নিজের অত্যন্ত মানে ওই বাড়িতে আছে কেউ চুপচাপ সারাক্ষণ আসছিল বই পড়া নিচ্ছে, সারাক্ষণ যে কোনো একটা বই, সেই গল্পকে কী ধরনের খবর দিচ্ছে, এত ওর পড়া নিয়েছে। আর আমি ন্যাচারালি আমি একটু ছটফটে ছিলাম, আমাদের মতো নিয়ে আমার তো হয়তো কয়েকদিনের বলেছি, বলতে তুই এরকম এত ছটফট করিস কেন। এবং আমরা প্রত্যেকটা পড়াশোনা করতাম নিজেদের মধ্যে আগে। আমার এখনও মনে আছে স্কুল ফাইনাল পরীক্ষার 7 দিন আগে তখন আমরা সব আলোচনা করে পড়াশোনা। ও হঠাৎ আমাদের যে বড়টা এক্সাম থাকে দিয়ে খবর পাঠালো, ও একটা সাজেশন পেয়েছি 2টো রচনা, তার মধ্যে একটা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বলে এইটা পড়ে গেছে। আশ্চর্য বা পরীক্ষা হওয়া থেকে ওইটাই এসছে, মানে এত আর পড়াশোনায় এত ইয়ে ছিল। ইদানিং তারপর আস্তে আস্তে ও বলতে দেখ আমাকে বিয়ের পায়ে দাঁড়াতে একটা কিছু করতেই হবে, আমরা কিন্তু করি। এইবারে ধরো আস্তে আস্তে পড়াশোনা হলো, আস্তে আস্তে আরও বউ চলে গেল, আর্টস লাইনে আমি যাই হোক যাদবপুরে চলে গেলাম। তারপর আস্তে আস্তে যোগাযোগটা অনেক কমে গেল, কিন্তু ফোনে বরাবর যোগাযোগ সবসময় ছিল। একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা বোধ হয় 1984 সাল হবে। আমার তখন সল্টলেক বিদ্যুৎ ভবনে ওর স্কুল সেই মাকড়দহ। তা সেদিন যখন ইন্দিরা গান্ধীর মৃত্যুর খবর সমস্ত স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল,
সব যে যার হেঁটে হেঁটে বাড়ি যাবে। তা আমিও হাঁটতে বাড়ি ফিরছি। তো সল্ট লেক থেকে ফিরতে ফিরতে যখন যশোর রোডের কাছে এসেছি, দেখতাম পেয়ে হঠাৎ দেখি একটা বুঝলাম যে খুব ছেঁড়া ছেঁড়া লাগছে। দাঁড়াই তো দেখি কৃষ্ণ, আমি তুই এখানে, তুই এখানে এলি, তুই মাকড়দা থেকে হেঁটে হেঁটে আসছিস? বলে হ্যাঁ। তাহলে তুই কখন বেরিয়েছিস? বলে কখন বেরিয়েছিস ঘড়ি দেখি 4-5 ঘন্টা তো আমি, তারপর ওখান থেকে আসবে এখানে ক্যান্টনমেন্টে। আমি তখন থাকতাম 5 ঘন্টা। বলে তুইও তো হাঁটতে হাঁটতে আসছিস। আমি তো এখান থেকে এইটুকু এসেছি, তুই এই মাকড়দা থেকে হেঁটে হেঁটে এসছিস, থেকে যেতে পারি না? বলে কোথায় থাকবো? বাড়িতে বাচ্চা মেয়ে রয়েছে, থাকবো। আমি বললাম চল কোথাও চা খাই। বলে তোকে মাথা খারাপ, একটা চায়ের দোকান খোলা আছে, দেখ তো একটা সিগারেটের দোকান তো খোলা। বলে তুই বাড়ি যাও না দে, আমিও বাড়ি যাবো। তার মানে চিন্তা করেন কতটা ওর নিষ্ঠা ছিল। ও ইচ্ছা বলে কিন্তু থেকে যেতে পারবে, কিন্তু ও থাকবে। ইদানিং আমাদের যোগাযোগ করে গিয়েছিল, কিন্তু ফোনে প্রায় কথা হতো, এই 2-3 বার আগেও কথা হতো। তাহলে কি রেখে বলে না আমার শরীর খুব খারাপ, এত অসুস্থ ছিল, এত কোনোদিন বলতো না শরীর খারাপ। আমাকে বলতে তুই এত রোগা যাচ্ছিস, তুই শরীরের দিকে নয় না। তাহলে কী বলছিস? আমি ঠিক আছে। তারপরে সেদিন হঠাৎ বেরোলাম, মানে আমাদের কৃষ্ণার দাদা, তিনি আমায় জানালেন এরকম যাচ্ছি, এরকম যাচ্ছি। সে কি ও তো কিছুদিন আগেও বললো আমার শরীর খুব ভালো আছে, বলে ওই রকম সবসময়। তা এই হচ্ছে আমাদের ও যে আমি আমার একটা খুব মানে ঘনিষ্ঠ কি বলবো, আমার মানে একজন বন্ধুকে হারাম। তাই আমার আর বেশি কিছু বলে আপনাদের আর অনেক কথা সময় শুনতে চাই। আমি লাস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লাইন বলে, জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু আমার হয়েছে দাঁড়ায়, আমার হৃদয়ের নিবিত আকাশে তোমার মহাসন আলোতে থাকাশে, গভীর পিয়াসায় নিবিড় পুলকে তাহারও পানে চায় দুবাহু বাড়ায়, জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছে দাঁড়ায়। নমস্কার। আমরা একটু গান শুনবো। সুদেশনা রায়, টিঙ্কু আর ভাগ্নি হয় কৃষ্ণ বসু। ভালোবাসা জানিয়ে মাকে শ্রদ্ধা চালু করছি। দু একটা কথা না বললেই না, রিন্টু যেটা বলে গেল, রিন্টু আর আমি মোটামুটি 2-3 মাসের ছোট বড়। তো ও আর আমি ওই একই বয়সী আর কি। মামি যখন বিয়ে হয়ে গেল 70 সালে, ওর অনেক কথা মনে আছে, আমার কিন্তু এত কথা মনে নেই। যাকে তো সবাই বললো যে টিচার, জানিস তো মামি, টিচার মানে খুব গুরুগম্ভীর এরকম একটা আইডিয়া ছিল। তারপরে যখন এলো মানে এ তো মানে আমাদের বন্ধু, তো সদা হাস্যময়ী, আমাদের সাথে হাসি খেলা গল্প, মানে আমরা মেতে উঠলাম মামিকে নিয়ে। তো সেই ইয়েটাই আমার মনে পড়ছে, হাসি খুশি সদা মানে হাসি খুশি একটা ইয়ে। ঠিক আছে, তারপর তো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হওয়া আমাদের, মামি তারপর আস্তে আস্তে আমাদের বন্ধু হয়ে গেল। অনেক কথা, অনেক বড় হয়ে তো অনেক কিছু থাকে, সব মানুষের সাথে শেয়ার করতাম। আর মামি খুব গান ভালোবাসতাম, মামির সাথে গানের আলোচনা, মামি চারুকলা, শিল্পকলা, সঙ্গীত চর্চা, মানে সব দিকে, সাহিত্য চর্চা সব দিকেই এটা। বই পড়া মানে মারাত্মক, বই নিয়ে এটা পড়েছিস, ওই লেখাটা বেরিয়েছে পড়েছিস, হ্যাঁ গো, এই নিয়ে সব চলতো। আস্তে আস্তে আমারও সংসার নিয়ে আমি জড়িয়ে পড়লাম, বেশি যোগাযোগ হতো না, ওই ফোনে ফোনে। তারপরে আমার শ্বশুরবাড়ি অনেক মামা মামি যেতেন, যোগাযোগ রাখতেন, আমরা আসতাম, এই করে চলতো। তবে ইদানিং তো মানে খুবই আমিও ডিটাচ হয়ে গেছিলাম। তো গত বছর মামির কাছে এসেছিলাম, তখনও মামি আমাকে একটা গাছ দিলেন, বললেন এই গাছটা না রোদে রাখি। আমি আমার এই গাছটা হয় না কেন, রোদে রাখবে তাহলে দেখবি ভালো। এই গাছটা এখনো আছে, মামি চলে গেলেন, খুব দুঃখজনক ব্যাপার। চিরকাল তো মানুষ থাকে না, অনেককেই হারালাম পরপর। তো আমি একটা গানের মাধ্যমে অনেককে শ্রদ্ধা জানাচ্ছি। আমার পুরাবে না, আমার পুরাবে না, এই জ্বালানির সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে এই জানা আমার পুরাবে না, আমার পুরাবে না। কত জন্ম মরণেতে তোমার
আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে বারে বারে এই ভুবনের প্রাণের হাতে ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে আপনাকে করব যতই বেজাবে না আপনাকে জানা আমার ভুলাবে না আমার ভুলাবে না এই জানারি সঙ্গে সঙ্গে তোমায় চেনা আপনাকে জানা আমার ভুলাবে না আমার ভুলাবে না। পারিজাত ঘোষকে ডাকবো। সম্পর্কে কৃষ্ণা বসুর ভাগ্নে বউ। স্বাভাবিক আপনারা হয়তো অনেক ভাগ্নে বউ এই নিয়ে আসলে পরিবার ভাই বোন ওদিকে সবই বিরাট দুটো পরিবারের একটা মাঝখানের মানুষ তাকে কেন্দ্র করে। তো আমরা একটু বউকে ডাকবো গান শোনার জন্য। কাউকে ছেড়েই থাকা যায় না, কিন্তু মার অভাব, সেই অভাবটা যে কি অভাব, আমার এই গানটা একটু আমি মাঝে মাঝে গাই। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে গেল চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে নাও, ও আমার
আমি এত পরিশ্রম করে এসে দেখলাম কত রান্না করেছে আমার জন্য, আমি যাবো। তো সেইগুলো আমার স্বপ্নের মধ্যে দেখতে পাই। আমি মামিটা পাচ্ছি, মামা এবং মামি থেকে আমি যা পেয়েছি, অনেক মেয়ে পায় না, আমি তার জন্য একটু আসতে ও আলোপনা আঁকি বন্ধু
তাতাই বলে ডাকতাম, উনি আমাকে বুগলা বলে ডাকতেন। এবং তাতাইটা আসছে ডোডো তাতাইতে, কারণ আমি দাদুকে ডোডো বলে ডাকতাম এবং দাদু আমাকে ডোডো বলে ডাকতো। সেখান থেকেই ডোডো তাতাই জিনিসটা এসছে, ডোডো তাতাই গল্প থেকে। আমার তো একদম ছোটবেলা থেকে অনেক 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 স্মৃতি আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো সে তো ছোট সময়ের মধ্যে সব তো বলা যাবে না, তাও কিছু কিছু বলছি। আমাকে একদম ছোটবেলায় একটা কাঠের কাঠু ঘোড়া কিনে দেওয়া হয়েছিল, ওটা ওখানে দিদার বাড়িতেই রাখা থাকতো এবং মাঝে মধ্যে ওই দিদা ওটা বার করে দিত, আমি সারা সকাল ধরে কাঠু ঘোড়ার উপর বসে বসে ঘুরতাম। দাদু মাঝে মধ্যে এসে কি হলো কি হচ্ছে বলে বলে যেত। আর তারপর চান করতে যাওয়ার সময় আবার ওই ঘোড়াটা তুলে রাখা হতো। সেই ঘোড়াটা কদিন আগেও স্টোররুমে আমি দেখেছি। তারপরে আমার দাদু ছিলেন হচ্ছে রেল এক্সপার্ট, একদম রেল এনথুজিয়াস্ট ছিলেন। তো তার সঙ্গে বসে বসে আমি রেলের ব্যাপারে অনেক কথা শুনতাম, গল্প শুনতাম, আর দিদা বিরক্ত হয়ে যেতেন তখন, এরও মাথাটা পাকাচ্ছে এবার। তো আমার মাথাটা অলরেডি পেকে গেছে, আমি এখন মানে জায়গায় জায়গায় গিয়ে গিয়ে রেলের ছবি তুলতে পারে। আমি রিসেন্টলি রাজস্থানে গেছিলাম শুধু একটা ট্রেন করতে, তো পাগলামি বলা যায়। তো এটা আমি আমার দাদু থেকে পেয়েছি। আমার দিদা এটা অনেক পছন্দ করতেন এবং আমার দাদুকে উনি দোষী বলতেন আমার এই মাথা খারাপ করার জন্য। তো আমি ফিল্ডে আরো অনেক বন্ধু বান্ধব পেয়েছি, অনেকে করে। এবার আমার দিদা ছিলেন খুব সহজ সরল মানুষ এবং আমি যা বলতাম উনি সে আমার সব দাবি উনি পূর্ণ করতেন। মা মাঝে মধ্যে একটু আপত্তি করতো, আপত্তিতে কানও দিতেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমার সব দাবি পূর্ণ করেছিল। আমার কোনো বাইরে খেতে যেতে ইচ্ছে করছে উনি নিয়ে যেতেন বা নিয়ে দিতেন। তারপরে আমার খেলতে যেতে ইচ্ছে করছে, কোনো খেলতে যাবো পার্কে নিয়ে যেতেন, পার্কে গিয়ে অন্য বাচ্চাদের সঙ্গে আমি খেলেছি। তো উনি সবসময় দেখতেন যেন আমি আমার সব থেকে আমি যেটা চাই আমার আনন্দটা উনি সবার আগে রাখতেন এবং সবার ক্ষেত্রেই উনি। তারপরে অনেক অনেক সময় এমনও হয়েছে যে আমার মা বাবা কোথাও বাইরে যাবে, তো উনি আমার দেখাশোনা করতেন। আমি একদম যখন ছোটবেলায় প্রথম স্কুলে ভর্তি ক্লাস 1-2-তে পড়তাম, আমার মা তখন অফিস যেত, তো উনি রোজ গিয়ে আমাকে স্কুল থেকে বাড়ি অব্দি নিয়ে আসতেন। এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একসঙ্গে খাটের উপর বসে গল্প করতাম, মাঝে মধ্যে ঘুমিয়ে পড়তাম। তারপরে মা আসার পরে উনি বাড়ি যেতেন। তারপরে আমি ওনার স্কুলেও একবার গেছি। ওনার স্কুলের একটা প্রোগ্রাম হচ্ছে 100 বছর পূর্ণ হয়েছিল ওনার স্কুলে। ওই প্রোগ্রামে আমি ওনাকে নিয়ে গেছিলাম, গিয়ে ওনার অনেক কলিগের সাথে আমি কথাবার্তা বলেছি, পরিচয় করেছি। তো ওনারাও সবাই বলছেন যে ওনার মতো কর্মঠ এবং সহজ সরল এবং কর্মঠ মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট আর কি, পাওয়া যায় না আজকালকার দিনে। এবং উনি দমদম ক্যান্টনমেন্ট থেকে মাকড়দা হাওড়ায় যেতেন, রোজ আবার আসতেন। তো এটা সবাই হয়তো রেগুলার বেসিসে করতে পারবেন না, উনি করতেন। এবং তারপরে অনেক আমার বড় হওয়ার পরেও অনেকবার ওনার কাছে গেছি। আমার মাঝে মধ্যেই ইচ্ছে হতো একটু কোথাও ঘুরে আসলাম, তাতাই বাড়ি চলে যেতাম, গিয়ে একটু গল্প করে একটু। আর উনি একটা চিকেন বানাতেন, ওটা আমার খুব প্রিয় ছিল। আমি দুপুরবেলা গেলেই কখনো খেতে উনি ওই চিকেনটা বানাতেন। আর দারুণ পিঠেগুলি বানাতেন, প্রত্যেক শীতে পিঠে বানিয়ে পাঠাতেন, সেটা আমার খুব প্রিয় ছিল, সেটা আমি খুব মিস করবো। ওনার চিকেনটাও খুব মিস করবো। আর ওনার সাথে বসে বসে গল্প করাটা, ওনার নানান রকম গল্প খুব ভালো বলতে পারতেন, ওনার গল্পগুলো। তারপর
মোটের উপর মানুষটাকে আমি খুব মিস করবো, কিন্তু এটা প্রকৃতির নিয়ম, কিছু করার নেই, সবাইকেই যেতে হবে একদিন। তো আমি এটাই আশা করব উনি যে গেছেন উনি খুব খুশি মনের মানুষ ছিলেন এবং কোনো আক্ষেপ ছিল না ওনার জীবনে। আমি একদম শেষ অবধি থেকে এসেছি, ওনার জীবনে কোনো আক্ষেপ ছিল না এবং উনি যথেষ্ট পরিপূর্ণ এবং নিজের লাইফের সাথে যথেষ্ট স্যাটিসফ্যাকশন নিয়ে উনি গেছেন। তো ওটা খুব একটা বড় প্রাপ্তি আমি মনে করি। আমি আর বেশি টানবো না, ধন্যবাদ। বৈদিকের বোন অটোমেটিক্যালি আঁকির নরদ, কিন্তু কাকিমা কাকুর সঙ্গে সম্পর্কটা ঠিক ওই মানে বৌদির মা এই ধরনের ছিল না আর কি। অনেক ছোটবেলা থেকে কাকু কাকিমাকে পেয়েছি, খুব কাছ থেকে পেয়েছি। সেটা এরকম মানে খুব একটা মানে স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা চাদরে মোড়া একটা সম্পর্ক ছিল আর কি। তো দাদার বিয়ের পরে ওরা যখন পাঞ্জাবে চলে গেল, তখন আমি কিন্তু কলেজ থেকে মাঝে মাঝে কাকিমা কাকুর কাছে আসতাম, শনিবারে সন্ধ্যেবেলা আসতাম, আর আখির ঘরে শুতাম। আর সকালবেলা উঠে রোববার দিন সকালবেলা কাকিমা আমাকে বানিয়ে দিতেন, মোগলাই বানিয়ে দিতেন। কাকিমা দুর্দান্ত মোগলাই বানাতেন বাড়িতে, সেটা সকালবেলা উঠে খেতাম। তারপরে কাকু বিভিন্ন রকমের মাছ, কাজলি মাছ, ছোট ডিম ভরা ট্যাংরা এইসব খেয়ে বিকেলবেলা দিনের লাইনে করে আবার বাড়ি চলে যেতাম। তো এইটা মাসে একবার দুবার হতো, প্রায়ই চলতো আর কি। তো কাকিমার কাছে অনেক অনেক কিছু পেয়েছি। প্রথম দাদার বিয়ের পরে প্রথম দেখেছিলাম কাকিমার ঢাকাই শাড়ির কালেকশন। ওগুলো তখন আমার কাছে খুব মানে মানে চট করে দেখতাম না আর কি। কাকিমার এত সুন্দর শাড়ির কালেকশন ছিল, এত সুন্দর সুন্দর সব, খুব দারুণ লাগতো আর কি দেখতে। আর কাকিমা একবার নিরামিষ চিকেন বলেছিলেন, এটা খাওয়াবো নিরামিষ চিকেন। তো কথাটাই খুব একটু অন্যরকম শুনিয়েছিল যে নিরামিষ চিকেন ব্যাপারটা কি, কিন্তু খেয়ে আজ অব্দি, ওটা বহু বছর আগে খেয়েছিলাম, তারপরেও খেয়েছি, কিন্তু ওইরকম স্বাদ আর কোথাও পাইনি। নিরামিষ চিকেনটা দই দিয়ে করেছিলেন। আর যতবারই খেয়েছি কাকিমার কাছে লেগ পিস দিয়েছিলেন আমাকে। আমাদের চট্টগ্রামে সত্যি কথা বলতে গিয়ে বাড়িতে লেগ পিস চট্টগ্রামে খাওয়া হয় না, নয় বর নয় মেয়ে খেয়ে ফেলে, আমাদের চট্টগ্রামে খাওয়া হয় না। কিন্তু কাকিমা খুব যত্ন করে বড় লেগ পিস খাইয়েছেন, সেটা কোনোদিনও ভুলবো না। আর পয়লা বৈশাখে আগে যখন ছোট ছিলাম আর কি, দাদার বিয়ের আগে পর্যন্ত পয়লা বৈশাখে কোনোদিন জামা টামা হতো না। একদম ছোটবেলায় ওই একটা জাঙ্গিয়া কি পেট জামা, ওই তলায় সেই ফুল পাখি রাখা, ওইগুলো হতো। তারপরে সেটাও বন্ধ হয়ে গেছিল, হতো না। কিন্তু দাদার বিয়ের পরে কাকিমা জামা দিতেন আমাকে, পয়লা বৈশাখে সেটা করতাম, সেটা খুব মনে পড়ে। এটা বহুদিন পর্যন্ত চালু ছিল আর কি, বহু বছর সেটা পেয়েছি কাকিমার কাছে। আর এই যে রোদ্দুর যে বলে গেল আর কি ওর সঙ্গে কাকিমার যে সম্পর্কের কথা, সেটা হবেই, ওর তো সবচেয়ে প্রিয় ছিল। ওর আগের একটা মানে ও হওয়ার আগের একটা কথা খুব মনে পড়ে, যে দাদাদের বিয়ের পরে যখন পাঞ্জাবে চলে গেল, তারপরে প্রথমবার পুজোর আগে দাদারা ফোনে তো তখন কত মোবাইল ছিল না, দাদারা বলেছিল যে তোদের তো একটা সারপ্রাইজ আছে। তো কি সারপ্রাইজ সেটা সবাই বুঝতে পারছি না, সারপ্রাইজ জানার কথা না। তো কাকিমা তখন কাকিমা সেটা ভেবেছিলেন আখিরি কনসিভ করেছে, এবং কাকিমা প্রচন্ড উত্তেজিত সেটা নিয়ে, যে মনা বলেছে যে একটা সারপ্রাইজ আছে। তো আমার মনে আছে এই এক সপ্তাহের মধ্যে কাকিমা বাচ্চারে আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে তুই তো আখির সঙ্গে বন্ধুর মতো মিশিস, একটু কথাটা বার করার চেষ্টা কর, যে নতুন কোনো খবর দিলা। আমি যদি এই কথাটা বার করার চেষ্টা করি, কারণ আমি জানি ছিল নয় আর কি সারপ্রাইজ সেটাও আমার জানা ছিল না। কিন্তু কাকিমা ভীষণ এক্সাইটেড ছিল যে ব্যাপারটা নিয়ে, যে মনা কোথায় নতুন একটা খবর দেবে, কি সারপ্রাইজ। তো এই সারপ্রাইজটা ছিল হচ্ছে ওরা পুজোর সময় এসেছে, কিন্তু আমাকে কিছু বলেনি, ষষ্ঠীর দিনে এসে উপস্থিত হয়েছিল। এবং এইটা অনুমান করে কাকিমা, আমি মানে ওই রকম মোগলাই পরোটা খেতে একবার কলেজে চলে এসেছিলাম, কাকিমা সেদিন রোববারে বেলার দিকে আমাকে নিয়ে বেরিয়ে গোড়াবাজার থেকে
ওর হাসিটার তো কোনো কথাই হবে না, কাকিমার ওই হাসি। তো এইটা তো শেষের দিকে বড় কষ্ট পাচ্ছিলেন, গত 6-8 মাস ধরে তো হসপিটাল যাওয়া আসা এগুলো চলছিল, বাঁচার ইচ্ছেটা একটুখানি ইয়ে হয়ে গিয়েছিল যে ওই রক্ত দেওয়া, কেমোথেরাপি ইত্যাদি ইত্যাদি। তো চলে গেছেন, শান্তিতেই গেছেন। কিন্তু ওই আর কি, আমাদের তো এটা একমাত্র শক্তি, কিন্তু এই বিচ্ছেদটার পরে একটা বিরাট মিলন হয়, যেটা কোনোদিনই আর সেই বিচ্ছেদ হয় না। যদি ধরে রাখতে চাই সেই সম্পর্কটা, তাহলে এটা আর আজীবনে, আর কাকিমার সাথে আর কোনোদিন বিচ্ছেদটা হবে না। আর কাকিমা তো খুব ভালোবাসতেন, গাছ ভালোবাসতেন, তো সেই গাছগুলো তো রইল। আমিও গাছ দেবো, হচ্ছে নেবে, সমুদ্র নেবে, আরো অনেকেই নেবে, মামা নেবে, কমিটি নেবে, সকলেই কিছু গাছ ভাগাভাগি করে নেবো। সেই গাছে ফুল হবে, পাতা হবে, কাকিমা আমাদের মাঝখানে থাকবে। কিন্তু ওই আর কি দেখা হবে না, কথা হবে না, এইটুকুই। কিন্তু ওই অন্যরকম একটা রিলেশন থাকবে। আর ওই অনেক কিছু মিস করবো, কিন্তু ওই মিসটা করতেও পাওয়াটাই থাকবে আর কি। তাহলে কাকিমা রইলে, কাকিমা থাকবেন, সব প্রিয়জনেরা এইভাবেই আমাদের যা দিয়ে যাও তার মধ্যে দিয়ে কাকিমা থাকবে। কাকিমা যেখানেই আছেন ভালো আছেন, কারণ এই মাধুর্যটা আমাদের কাছে একটা অন্যরকম, শুধু ওই গুরুগম্ভীর মহিযুগ ইত্যাদি ইত্যাদি নয়, অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম ডাক ছিল সবসময়, সেটা রয়ে গেল, সেটা থাকবে। সকলে ভালো থাকবে, নমস্কার। প্রচুর গল্প লেখা, কবিতা লেখা, তার সাথে মামির বেশ কিছু পছন্দের গান লেখা ছিল। সেটা দেখে আমরা সবাই মিলে বসে সেই গানগুলো কিভাবে কি করা যায় ভাবছিলাম। তা অনেকেই রবীন্দ্রসঙ্গীত গেয়েছে, তা মামি খুব পছন্দের বোধহয় 1 নম্বরে এই গানটা ছিল। সেই গানটা আধুনিক গান, সেইটা গিয়ে মামির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং মামির এই জীবনী শক্তিকে শ্রদ্ধা জানাচ্ছি। মামির অসম্ভব জীবনী শক্তি ছিল, এত অসুস্থ থাকাকালীন যে মানুষ পজিটিভলি ভাবতে পারে, এটাই আমাদের কাছে শিক্ষণীয় ছিল এবং এটা চিরকাল শিক্ষণীয় থাকবে। স্মৃতি যেন হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার তিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাগে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর গতগানে, সেই সুর কাঁদে আজি আমার প্রাণে। ভেঙে গেছে ভাই, ভেঙে গেছে ভাই, ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা। ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা। কোথায় কখন কবে কোন তারা চলে গেল আকাশ কি মনে রাখে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। নমস্কার, শ্রদ্ধা জানাই মামিকে, আর ধন্যবাদ সবাই।
আমি মামির পছন্দের সেই লিস্টের একটা গান সেদিনকেই বেছে নিয়েছিলাম। এটা নিয়ে খুব কথা হলো যে ওই গানটাই তোকে বাঁচতে হলো। রাজা আমাকে বলছে এই গানটা ভেবেছিলাম মামির লাইন তুমি বেছে নিতে। আসলে মামির এই পছন্দটার সাথে আমার পছন্দটাও খুব মিলে গেছে, গানটা আমারও খুব পছন্দের গান। মামিকে আমি দেখেছি খুব কম, বিয়ে হয়ে আসার অনেকটা পরে মামির সাথে আমার আলাপ, কিন্তু কথা বলতে গিয়ে যখন দেখেছি মামিকে আমার ভীষণ কম্পোজড, অর্গানাইজড, খুব শান্ত একজন মানুষ বলে মনে হয়েছে। দুদণ্ড বসে কথা বলে জিরিয়ে নেওয়ার মতন মানুষ। আর খুব পছন্দের একটা মিল ছিল, আমিও ভীষণ গাছ ভালোবাসি, সেই জন্য মামির রেখে যাওয়া 3টে গাছ আখিদি খুব যত্ন করে আমায় দিয়েছে, এখনো রয়েছে ছাদে। 3টে বনসাই। আমার বনসাইয়ের একটা ছোট্ট সংসার আছে, সেখানে এই গাছগুলো নতুন জায়গা পেয়েছে। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে আমি একবার ছাদে যাই, প্রত্যেকটা গাছের কাছে গিয়ে একটু দাঁড়াই, দুদণ্ড শান্তির জন্য কথা বলি তাদের সাথে। এখন মনে হচ্ছে আমি একটু শান্তি আমার বাড়িতে কোথায় যেন এসেছে ওই গাছগুলোর মধ্যে দিয়ে। খুব অনুভব করতে পারি আমি উপস্থিতি। একটা মানুষের খুব ভালোবাসার ধন যত্ন করে আমার কাছে আছে, আমি চেষ্টা করবো সেগুলোকে যত্ন করে রাখতে। আর মানুষ তো হারিয়ে যায় না, তার স্মৃতি তার সারা জীবনের কর্মের মধ্যে দিয়ে আমাদের মধ্যে থেকে যাবে। মামিও আছেন, মামিও থাকবেন আমাদের মধ্যে। আমি জানি না কতটা গান গাইতে পারবো, চেষ্টা করছি গানটা গাইতে। দুজনে দেখা হলো মধুজামি রে, দুজনে দেখা হলো মধুজামি রে, কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে, মধুজামি রে, দুজনে দেখা হলো নিকুঞ্জে দক্ষিণায় করিছে হায়, নিকুঞ্জে দক্ষিণায় করিছে হায়, লতা পাতা দুলে দুলে ডাকিছে ফিরে।
ছোট ছিলাম যখন গরমের ছুটিতে মামা বাড়িতে যেতাম। বড় মামাকে ভীষণ ভয় পেতাম। বড় মামা যদি বলে গেছে খেতে হবে তো খেতে হবে, কিন্তু মামি কিন্তু মাইন্ডিয়ার ছিল। মামির কাছে জানি মামিকে ভয় পাওয়ার কিছু নেই, মামির কাছে আবদার করা যায়। আর ছুটি যেটা বললো মামির শাড়ি, আমার মনে আছে যখনই কোনো অনুষ্ঠান আমাদের এত বড় একটা ফ্যামিলি কিছু না কিছু লেগেই থাকতো। আর মামি যখন আসতো সুন্দর পরিপাটি সাজ, তো প্র্যাকটিক্যালি কিছু না, কিন্তু খুব মার্জিত একটা সাজ, সুন্দর একটা শাড়ি, আর তার সাথে তার ওই শান্ত স্বভাব, কান কম্বল, আর সব থেকে বেশি করে ড্রেস, এই কথাটা বলে মামি খুব সুন্দর ডিজাইন। আরেকটা যেটা বলতাম, মামির গুণের কথা আমরা সবাই শুনেছি, সেটা হচ্ছে মামির ওই ফাইটিং স্পিরিট আর পজিটিভ। মামা বহুদিন ধরে অসুস্থ ছিলেন, ক্রিটিক্যালি হায়দ্রাবাদে থাকতাম, বছরে একবারই আসতাম, হয়তো ঘন্টা দুয়েকের জন্য দেখা করতে এলাম। তখনও মামি কখনো শুনি হতাশ বা কান্নাকাটি করছে বা মামার এরকম সেই নিয়ে হতাশ হয়ে পড়েছে, তখনও পজিটিভ। তারপরে মামি হলেন ক্রিটিক্যালি টার্মিনাল। তারপরেও যখনই দেখা করেছি তখনও মামিকে কখনো হতাশ হতে দেখিনি, কখনো মন খারাপ করতে দেখিনি, এই যে আমার এরকম একটা অসুখ, কোথাও যেতে পারছে না, বেশি লোকের সাথে দেখা সাক্ষাৎ করতে পারতো না তার শারীরিক কারণে। শুধু তাই নয়, 24 তারিখে একদিন আগে, মামি চলে যাওয়ার একদিন আগে বিদ্যুৎ আর আমি গিয়েছিলাম। মামি তখন খুবই অসুস্থ, কথা বলতে পারছেন না, কিন্তু তখনও মামিকে কখনো ভেঙে পড়তে দেখলাম না। মানে এটা এখন যে বুঝতে আমার গায়ে কাঁচা দিচ্ছে, তখনও আমি ভেঙে পড়েনি বা কান্নাকাটি করছে, মন খারাপ করছে, কিছু না। তখনও সে চেষ্টা করে যাচ্ছে কিভাবে কোঅপারেট করা যায়। তো সেই জন্য তার পরের দিন সকালে যখন ওই খবরটা পেলাম, আমি খুব মানে অবাক হয়ে গিয়েছিলাম যে মানুষটা কালকেও এতটা তার ফাইটিং স্পিরিট দেখলাম, সেই মানুষটা চলে গেল। যাই হোক, এটাই লাইফ। মামি যেখানে গেছে সেখানে ভালো থাকে। মামি তার গান, আঁকা, বই পড়া সবকিছু নিয়ে মামিকে মনে রাখা, ভাবতে কত ছোটবেলার স্মৃতি মনে পড়ছে, কিন্তু খুব একা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সব চলে যাচ্ছে। কত বড় সংসার ছিল, ভরা ঘর ছিল আমাদের। কি বলবো, সেই ছোটবেলায় ক্লাস 1-এ পড়তে প্রথম সুটকেস কিনে দিয়েছিল দিদিমণি। সেই থেকে মনে পড়ে ক্লাস 1-এর স্মৃতি, কিভাবে সেগুলোকে যত্ন করেছি, কিভাবে মানে ওটাই আমার পৃথিবী ছিল। বারবার একটা সাদা রুমাল দিয়ে মুছতাম আর বই খাতা, পেন্সিল, রবার গুছিয়ে গুছিয়ে রাখতাম। স্কুল থেকে এসে জিজ্ঞেস করতো আমাকে সব কিছু, পড়াশোনা থেকে যাবতীয় সব কিছু। আর খুব ভয় পেতাম, ভীষণ ভয় পেতাম, ছোটবেলাটা খুব ভয় পেতাম। তারপর আস্তে আস্তে ক্লাস 10-এর মধ্যে দিদিমণির বিয়ে হয়ে গেল। তারপরে শ্বশুরবাড়ি থেকে যখন আসতো সব খোঁজ নিত, আমি কখন বাড়ি থেকে বেরোই, কখন ঢুকি, কি করি, পড়াশোনা যাব। এখন বুঝতে পারি যে এই শাসনটা কি দরকার ছিল। আর যখন বড় হলাম, 11-12 বয়স, কলেজে পড়ছি, তখন আবার উল্টো হতো যে তুই একদম সাজিস না কেন, লিপস্টিক দিস না কেন, ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে, একটু কায়দা করে চুল কাটতে পারিস তো, বিয়ের আগে এইসব করতো। কিন্তু আমরা ভয় পেতাম, আমি ওইগুলো ভাবতেই পারতাম না। বিয়ের পরেও আমাকে কত
যে পেটের মধ্যে দিয়ে হৃদয়ে পৌঁছাতে হয়। শোন, আজকে থেকে অশোক তোমার জীবনের কি বলবো সমস্ত কিছু হলো ওর মানে কথাই তোমার পৃথিবী। আর মনে রাখবে যে ভালো ভালো রান্না করে খাওয়ালেই তুমি মন পাবে। এটা একটা মানে উপদেশ আর কি। দাদা দিদিরা তো আমাকে ভীষণভাবে গাইড করতো সব কিছু ব্যাপারে, এগুলোই মনে পড়ে আর কি। বিয়ের পরে একদম বন্ধু হয়ে গেল, তখন আর ওই ছোটবেলার ভয় ছিল না, আস্তে আস্তে সব কেটে গেল। তারপরে আমি বুড়ো বয়সে একটু গান নিয়ে থাকতাম, সেটা থেকে কি উৎসাহ দিত আমাকে, হোয়াটসঅ্যাপে আমি গান পাঠাতাম, খুব আমাকে উৎসাহ দিতেন। এটুকু আমার সম্ভব। আর চলে যাওয়ার ঠিক 4 দিন আগে আমার সাথে কথা হলো, ভালো আছি বললো, এখন একটু ভালো আছি, বেটার। কিন্তু হঠাৎ করে ডিটোরিয়েট করে চলে গেল। কিন্তু আমি বুঝি যে মারাত্মক অসুখটা ধরেছে আমার হাজব্যান্ডকে আমি দেখেছি কি কষ্টদায়ক। বাপরে, ভগবানের অশেষ কৃপা যে আর দীর্ঘায়ু তাকে দেয়নি, যে নির্মম পেছনের মধ্যে দিয়ে দিন কাটতো, তাকে রক্ষা করেছে, তুলে নিয়েছে। আমাদের ব্যক্তিগত শোক আমাদের রইল। জীবনী এখন খুব শান্তিতে ভালো আছে, দেহমুক্ত আত্মা অনেক শান্তি, আমার বিশ্বাস। একবার অনেকদিন আগে দিলীপদা থাকতে, দিলীপদা দিদিমণি আমার বাড়িতে গেছিলেন ওদের এক বন্ধুকে নিয়ে। তিনি খুব ভালো গান গাইতেন, তা সেই জন্য আমার বাড়িতে একটা গানের আসর বসেছিল। সেই সময় আমি একটা গান করেছিলাম, ওর খুব ভালো লেগেছিল। সেই গানটা একটু চেষ্টা করছি করার, যদি দিদিমণি নিশ্চয়ই শুনছে, নিশ্চয়ই আছে এখানে। যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখ ধারার ভরা স্রোতে, নিজে তুমি যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখ ধারার ভরা স্রোতে, নিজে তুমি
ভাইয়েরা 7 বোন, ফলে আর সেই পরিবারের বড় বউ ছিলেন আমার বড় মামি। অনেক ভাগ্নে ভাগ্নি, আত্মীয় স্বজন ঘেরা একটা বড় পরিবার। তো আরেকজন আমাদের দাদা রিন্টুদা বড় মামি সম্পর্কে কিছু বলবেন। আমার সশস্ত্র প্রণাম, আর সমবয়সীদের আমার অনেক ভালোবাসা, ছোটদের অনেক স্নেহ আদর ভালোবাসা জানিয়ে শুরু করছি। অ্যাকচুয়ালি দীর্ঘ 54 বছরের সম্পর্ক অলমোস্ট, কারণ 70 সালে যখন বড় বাবার বিয়ে হয় তখন আমার 7 বছর বয়স। ভার্চুয়ালি তখন কোনো ভাগ্নি ধারে কাছে ছিল না, একমাত্র পিঙ্কু ছিল। পিঙ্কু খুব একটা আসতো না, কারণ মেজবাসীর পক্ষে সেই হিমটল থেকে আসা মুশকিল ছিল, কারণ মেজবাসীদের অনেক বড় ফ্যামিলি ছিল, যৌথ পরিবার ছিল। ফলে ভাগ্নি বলতে তখন একমাত্র আমি সব থেকে কাছে। আর মাসিদের কারোরই তখন বিয়ে হয়নি, একমাত্র চায়না মাসির বিয়ে হয়েছে, কিন্তু পিউ তখন হয়নি। সামাও আমি নির্ভর হয়ে গেছিলাম। আমার খুব আবছা আবছা মনে আছে সেই প্রথম দেখা মামিকে, আর সেই শুরুয়াত অলমোস্ট 70 সাল থেকে। তার আগে একটু প্রেক্ষাপটে বলতে হয়, বড় মামা আর আমার বাবা ছিলেন আদি অকৃত্রিম বন্ধু। সেই বন্ধুত্বটা শুরু হয় 1941 সাল থেকে। ফলে স্বাভাবিকভাবেই আমাদের বাড়ির সাথে, অর্থাৎ আমার প্যাটার্নাল সেক্টর আর আমার ম্যাটার্নাল সেক্টরের সাথে সম্পর্ক সেই অবিভক্ত বাংলাদেশের যশোর জেলা থেকে। দুই দাদুর সাথে একটা সম্পর্ক ছিল যশোর জেলা থেকে। ফলে মানে বন্ডিংটা কিন্তু বহু বছরে। ফলে যেহেতু বড় মামা আর আমার বাবা আদি অকৃত্রিম বন্ধু, দুজনের বন্ধুত্ব সেই 41 সাল থেকে, ফলে বন্ডিংটা সেইভাবেই তৈরি হয়ে গেছিল। সেটা মামি প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলেন যে দিলুদার সাথে, মানে আমার মামা, মানে দিলু আর কালোর সম্পর্কটা একটু অন্য ধরনের, খালি সারা ভগ্নিপতি সম্পর্ক নয়। সেই শুরুয়াত। যাই হোক, আমার কতগুলো ছোট ছোট স্মৃতির কোলাজ মনের মধ্যে ঘোরাফেরা করছে, সব বলা সম্ভব না, তাহলে অন্তত ঘন্টাখানেক লাগবে। খুব ছোট ছোট স্মৃতি মনে পড়ছে। যেমন আমি মামা বাড়িতে প্রায় যেতাম, দাদু আমাদের বাড়ি আসতো রোজ, প্রত্যেক দিন। দাদু যখন চাকরি করতেন ইস্টার্ন রেলে, শিয়ালদা ডিআরএমে চাকরি করতেন, সেই ফেরার পথে আমাদের দপ্তরবানের বাড়িতে আমার সাথে দেখা করে আমাকে দেখে তারপরে উনি আসতেন মামা বাড়িতে ফিরতেন। প্রথমে ক্যান্টনমেন্ট হরিমোহন দপ্তর রোড, তারপর গোরক্ষবাসী রোড, যেটা নবেন্দ্র রোড এখন। যাই হোক, তো ওই দাদুর সাথে আমি প্রায় চলে আসতাম মামা বাড়িতে। এবার আমি ছোটবেলায় খুব একটা খাওয়া দাওয়া করতাম না, খাওয়া নিয়ে খুব অশান্তি হতো, মানে মার ডাঙ্গা চলত মায়ের সাথে। তো দিদা মানে শপথোক্তির মতো বলতো, রিন্তু না কিছু খায় না। তা মামির কানে ব্যাপারটা গেছে, মানে হ্যাঁ কেন খায় না। তখন বোধহয় 3-4 দিন কি 5 দিন হয়েছে মামির মানে এসছে মামা বাড়ি। তো আমাকে মনে আছে, আমাকে গল্প ছলে ভুলিয়ে ভুলিয়ে মামি আমাকে কোলে বসিয়ে এরা ছোট ছোট গ্রাস করে খাই দিতে লাগলো, এবং আমি অবাক বিস্ময় ওই গল্প শুনছি আর খেয়ে নিচ্ছি। তো সেই বন্ডিংটা কিন্তু শুরু সেখান থেকে। এই একটা ঘটনা মনে আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে 71 সালে আমরা নৈনিতাল বেড়াতে গেলাম। তখনও কুটি, সরি মানে আলোকপানা হয়নি, ওকে আমরা কুটি বলে ডাকি, ওটা বাবা দেওয়া ডাকলাম, তখন ওইভাবেই হ্যাবিট হয়ে। আর নৈনিতালে বেড়াতে গেলাম, খুব আনন্দ হয়েছিল। মানে সে মানে এখনো মনে আছে আমার নৈনিতাল, রানীক্ষেত, কৌসানি, আলমোড়া, পুরো বেলটা আমরা মানে কুমার বেলটা ঘুরেছিলাম। মামির সাথেই আমি প্রায় থাকতাম, আমাকে নিয়ে নিয়ে মামি ঘুরতেন, বিভিন্ন জায়গায় যেতেন। আমি তখন মাকে খুব একটা মানে চিন্তামি না বলা যাবে, মানে এত ভালো কোম্পানি মামির কাছ থেকে আমি পেয়েছি। তারপর অনেক ঘটনা, মানে একটা বা একটা স্মৃতি মনে পড়ছে। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, তখন আমাদের 1000 ছিল টোটাল মার্কস। তো 1000-এর মধ্যে 100 নম্বর ছিল ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, দ্যাট ইজ কম্পালসারি সাবজেক্ট। এবার প্রচুর প্রজেক্ট করতে হতো। এখন যেমন ছোট ছোট বাচ্চারা দেখি বগল দেওয়া করে দৌড়চ্ছে বিভিন্ন মডেল নিয়ে,
এটা কিন্তু আমাদেরও করতে হয়েছে। তো এবার কি করব, আমি ভালো আঁকতে পারতাম, কিন্তু ওই মানে মামির একটা খুব ভালো গুণ ছিল, মামি খুব ভালো আঁকতে পারতেন। আমি আমাদের ভাই বোনের গ্রুপে আজকে একটা ছবি দিয়েছি, পোর্ট্রেট মামি এঁকে দিয়েছিল মাকে, সেটা আমি বাঁধিয়ে আমার ড্রয়িং রুমে ঝুলিয়ে রেখেছি। সেই ছবিটাই আজকে হঠাৎ আমার মানে রিক্যালকুলেট করে আমি ওটা আমাদের ভাই বোনের গ্রুপে পোস্ট করলাম। তো মামির মানে হ্যান্ডিক্রাফটস মানে শিল্পের কাজ সোজা কথা এত সুন্দর ছিল। তো আমার মনে আছে আমি মামিকে বললাম, মামি আমার একটা টপ করতে হবে, ফুলের টপ, কি করি বলো তো? তো বুঝতেই পারছেন, এর আগে শুনেছেন সেই মাকড়দা, মানে বাবা ওটা ব্যঙ্গ করে একটা নাম বলতেন, সেটা এই করতে মনে করতে পারছি না, মানে বাবা একটু ওই প্যারোডিক্যাল নামগুলো দিতেন আর কি। তো সেই নিয়ে ওই বৌঠান বলে ডাকতেন আমার মামিকে বাবা, ওই বৌঠান তোমার ওই জিকোরদাটা এরকম একটা কিছু বলতেন। বুঝতে পারছি সেই মাকড়দা থেকে ফিরতে সেই হাওড়া থেকে আবার দমদম মানে নাগের বাজার, এই ডিস্টেন্সটা তো কম না, ফিরতে 7:30 8টা হয়ে যেত। তো বললো ঠিক আছে আমি তোকে টপ বানিয়ে দেবো। তো একটা মাটির টবে এত সুন্দর মানে ডেকোরেশন করে দিয়েছিলেন। আমার মনে আছে সেই মানে ওয়ার্ড এডুকেশন গ্রুপে তখনকার দিনে আমি 78 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তখন নাম্বার দেওয়াটা মাস্টারমাস্টার দেওয়াটা অ্যালার্জি ছিল। যদিও আমি আমার বাবা প্রধান শিক্ষক ছিলেন, আমার মাও সেম প্রফেশনে ছিলেন মামির মতো, কেন জানি না নাম্বারটা কিছুতে নাম্বার আর উঠতো না স্যারেদের। তো আমি একটা ভালো স্কোর পেয়েছিলাম, স্কোরটা খুব ভালো হয়েছিল, এবং তার একটা অন্যতম কারিগর কিন্তু আমার মামি। এরকম অজস্র কোলাজ, ছোট ছোট স্মৃতির কোলাজ মনের মধ্যে ঘোরাফেরা করছে। তারপর আমি মাংস খেতে ভালোবাসতাম, তো মামা বাজার করতে খুব ভালোবাসতেন আমার বাবার মতো। তো মাছ অনেক রকম আসতো, কিন্তু রিন্টু মাংস খেতে ভালোবাসে বলে মাংসটা আসবে। এবং আমার মনে আছে যখন মামা হাওড়ায় শিফট করলেন, তখন মামা হাওড়ায় পোস্টেড, মামি তো হাওড়ায় স্কুল, সেই ইয়েতে সম্ভবত ব্যাথাইতলা, ওটা শিবপুর ব্যাথাইতলা, যতদূর আমার মনে করছে ব্যাথাইতলাই হবে, না ব্যাথাইতলা, এরা তো খুব ছোট, এদের পরে শুনেছিলাম। যাই হোক, সেই ব্যাথাইতলা গেছিলাম আমার মনে আছে। তো সেই মাংসের মানে 2-3 রকম প্রিপারেশন মামি নিজের হাতে করেছিল। তারপর এরকম একটার পর একটা ঘটনা পরপর স্মৃতির মণিকোঠায় লুকিচুকি মারছে। আমরা অনেক বেড়াতে গেছি, পুটি যখন ছোট সেই অবস্থা গেছি, পুটি হওয়ার আগে আমরা গেছি বেড়াতে। তারপর 72 সালে পুটি যখন হলো, সেই দত্তবাগান মোড়ে সেই নার্সিংহোমটা এখন উঠে গেছে, ডক্টর অমি মুখার্জির আন্ডারে হয়েছিল। তখন নার্সিংহোমে মামা খুব টেনসড, মামার সাথে কেউই নেই, ছোট মামা তার কিছুক্ষণ আগে বেরিয়ে গেলে, আমি, মা, বাবা আর মামা। পুটি পৃথিবীর আলো দেখলো। 18 ডিসেম্বর, খুব ঠান্ডা, মাথায় তুলো দিয়ে নিয়ে আসা হলো ওকে। তো তার আগে স্টেজেও মামিকে দেখেছি খুব টেন্স থাকতে, যে কী হবে। তারপর আরেকটা এপিসোড শুরু হলো, এবং যখন পুটি খুব ছোট সেই অবস্থায় আমরা বেড়াতে গেছি, এবং খুব আনন্দ হতো, হইচই হতো, খাওয়া দাওয়া, বেড়ানো, ঘোরা, তার মধ্যে নিজের দায়িত্ব পালন করা। মামিকে দেখেছি মামির দায়িত্ব পালন করতে। মামিরাও অনেক ভাই বোন এখানে বসে আছেন, মামি বসে আছেন, মামি ছোট বোন বসে আছেন, আর আমার ছোট মাসি আর মামির ছোট বোন অলমোস্ট সেম এজ, তাই তো ঠিক বলছি তো? অলমোস্ট সেম এজ। তো সেটাও একটা ব্যাপার। তো মামিরাও 7 বোন, আবার আমার মায়েরাও 7 বোন। তো সেই দিকটা মানে প্যাটার্নাল 2 সাইডটাই সুন্দরভাবে ব্যালেন্স করে চলার যে মুন্সিয়ানা, সেটা আমি মামির মুখে দেখেছি। আর মামার কথা তো বলার উপেক্ষা রাখে না, দুজনে অদ্ভুত রাজ্যলোক। তো এই কিছুদিন আগের কথা বলছি, এবার আমি একটু সংক্ষিপ্ত করি। বেদনার্ত হৃদয়ে স্মরণ করি বিগত 25শে ডিসেম্বর 2023 সোমবার।
বড়দিনের মধ্যাহ্নে আমাদের পরম শ্রদ্ধেয়া কৃষ্ণা বসু পৃথিবীর মায়া কাটিয়ে চিরশান্তির অমৃতলোকে গমন করেছেন। সুদীর্ঘ বছর মাকড়দহ গার্লস হাই স্কুলে সফল শিক্ষিকা এবং শেষ কয়েক বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সময়ের গতিছন্দে কৃষ্ণাদি আমাদের মাঝে ছিলেন এক বিরল ভাস্কর, যার সান্নিধ্যে আমরা সর্বদা উজ্জ্বল থেকেছি। বিদ্যালয়ের প্রতিনিয়ত উত্থান পতনের সাক্ষী ছিলেন তিনি। দুঃসময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে তিনি শুধু এই বিদ্যালয়কে রক্ষাই করেননি, তাকে স্বমহিমায় উজ্জীবিত করেছেন। অনায়াস দক্ষতায় তিনি বিদ্যালয়ের যাবতীয় গুরু দায়িত্ব যেমন পালন করেছেন, ছাত্রী ও সহকর্মীদের প্রতি তেমনি বর্ষিত ছিল তার অপার স্নেহ। ছাত্রীদের প্রতি তার বাৎসল্য যেমন ছিল সীমাহীন আন্তরিক, তেমনি তাদের দেওয়া শ্রদ্ধা ও সম্মান ছিল শত উৎসারিত, কুসুমের মতো অকপট দাক্ষিণ্যে সুরভিত। স্বজন সদৃশ্য ঔদার্যে তিনি আমাদের চির আপন করে নিয়েছিলেন। অবসর গ্রহণের পরেও তা ছিল অমলিন, চির উজ্জ্বল। তাই তার প্রয়াণে বেদনা এত তীব্র, মর্মান্তিক। আজ বেদনাদীর্ণ হৃদয়ে প্রয়াত কৃষ্ণ বসুদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তার সুযোগ্যা কন্যা আলোকপর্ণা ও আত্মীয় পরিজনদের জানাই সমবেদনা। নমস্কার। মণিমা দত্ত, প্রধান শিক্ষিকা, মাকড়দহ গার্লস হাই স্কুল। খুবই খারাপ লেগেছে শুনতে। বড়দি আমাদের হোয়াটসঅ্যাপ করে খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং উনি যে কতটা ভালো মানুষ ছিলেন সেটা উনি আমাদের সকলকে বলেছেন। আমি হয়তো ওনার সাথে কাজ করিনি, কিন্তু ওনার সম্পর্কে শুনেছি এবং যেটুকু বুঝেছি যে বড়দির সঙ্গে ওনার আত্মিক সম্পর্ক খুব ভালো ছিল এবং উনি খুব ভালো একজন মানুষ ছিলেন, প্রথম কথা। আর এই যে শিক্ষিকা মানে হচ্ছে একজন, শুধু শিক্ষিকা মানে শুধু স্কুল চালানো ব্যাপারটা নয়, তিনি একজন ভালো মাও। তবেই তিনি এত স্টুডেন্টকে একসঙ্গে মানিয়ে নিয়ে তাদের সাথে চলেছেন, তাদেরকে বিভিন্ন পথ দেখিয়েছেন এবং প্রত্যেকটা ব্যাপারে উনি এত দক্ষভাবে কাজ করেছেন যে স্কুল আমাদের আজকে 2600 স্টুডেন্ট নিয়ে চলছে। তো বাংলা মিডিয়ামগুলো এখন এখানে যতদূর আমরা শুনি যে 500-600 স্টুডেন্ট স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু উনি আমাদের প্রধান শিক্ষিকা ছিলেন এবং উনি এত পরিশ্রম করেছেন এবং স্কুল আজকে ধরুন এই যে 2600 স্টুডেন্ট, সেটা মুখের কথা নয়। আজকে ধীরে ধীরে যে স্কুলটা গড়ে উঠেছে, উনি যে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন ওনার সম্পূর্ণ ভালোবাসা দিয়ে, ওনার মানসিক কতটা হাস্যমুখী ছিলেন। যে কোনো কাজকে উনি খুব সুন্দরভাবে করতে পারতেন এবং দক্ষভাবে করতেন এবং চুপচাপ থাকতেন, কোনো রকম ঝামেলা না করে সবার সাথে খুব সুন্দর ব্যবহার করে এবং সর্বোপরি এটা বলতে পারি উনি স্কুলটাকে একটা খুব সুন্দর রূপ দিয়েছেন। আজকে যে মাকড়দহ গার্লস হাই স্কুল হয়েছে, সেটা স্কুলটার ছবিটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু সেখানে ছেলেমেয়েরা কত সুন্দরভাবে খেলাধুলো করে। এখন মিড ডে মিল অনেক বেশি রকম ভাবে প্রস্তুত করা হয় এবং সেখানে ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে তাদের জীবনের যে ব্যক্তিত্ব, তাদের ব্যক্তিত্ব তারা ধীরে ধীরে গড়ে উঠছে। তো এটা আমার মনে হয় বলার যে আমাদের পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী নই এবং আমরা সবাই আত্মা, আর এই শরীরটা আমাদের বস্ত্র। এই বস্ত্রটাকে আমাদের ছেড়ে দিতে হয়, কিন্তু আমরা আবার জন্মগ্রহণ করি। প্রত্যেক আত্মাই একটা শরীর ছেড়ে একটা শরীর নেয়। অর্থাৎ আমি এটা বিশ্বাস করি যে উনি হয়তো এই বস্ত্রটা ছেড়ে দিয়েছেন, কিন্তু ওনার আত্মা তো অমর। ওনার বিদেহী আত্মা শান্তি কামনা করি এবং উনি আরো খুব বড় পরিবারে জন্মগ্রহণ করুন। ওনার যে এত সুন্দর কর্ম
থাকতে পারেন, আনন্দ করতে পারেন, ভালো থাকতে পারেন, সেটাই কামনা করে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে 4 লাইন গান করছি, ওনাকে শ্রদ্ধা জানিয়ে। পরবর্তী জীবন তার খুব সুস্থ হোক, এই শান্তিতে থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মামি, তুমি আমার কথা ঠিক শুনতে পাচ্ছ আমি জানি। কবে তোমাকে প্রথম দেখেছিলাম জানি না, কিন্তু যবে থেকে তোমায় চিনি তোমাকে সবসময় একজন কাছের মানুষ হিসেবেই মনে হয়েছে। নিজে যখন চিনতে পারলাম তোমাকে, তখন শুধু মনে হয়েছে তুমি তো ঠিক একজন মায়েরই মতন, আমার মায়ের মতনই, যে স্কুল করে সারা জীবন শুধু নিজের সংসার সামলে গেছে আর সবাইকে আগলে রেখেছে। 24শে ডিসেম্বর তোমার কাছে যখন গেলাম, ওইটুকুই হয়তো আমার সৌভাগ্য ছিল, তোমাকে কিছু সময়ের জন্য কাছে পেলাম। সেদিন কিন্তু সত্যি বুঝিনি তোমাকে আর পাবো না। ঠিক পরের দিন চলে গেলে, কিন্তু রেখে গেলে তোমার দৃষ্টি, তোমার চোখ দিয়ে ঠিক কেউ আজ হয়তো এই সুন্দর পৃথিবীর রঙগুলো দেখতে পাচ্ছে। তুমি এখন যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো। ভালো থেকো, আমার প্রণাম নিও, আর মামাকে বলো আমরা সবাই খুব ভালো আছি। বলা হয় জীবনে সব সম্পর্কের রিপ্লেসমেন্ট হয়, শুধুমাত্র মা বাবার কোনো বিকল্প হয় না। মায়ের অভাব সেই বোঝে যার মা নেই। একটা কি ভীষণ নরম আরামের জায়গা। মায়ের গন্ধে সব মন খারাপগুলো কেমন সেরে যায়। আজ এমনই এক মাকে মনে করে আমাদের সবার একসাথে হওয়া। আখিদি, এই অবস্থার কোনো সান্ত্বনা হয় না জানি, তবু চলতে হবে, আনন্দে বাঁচতে হবে। আজকের দিনে আমার আরেক মায়ের প্রতি এই শ্রদ্ধার রইল। আমায় খুঁজো না তুমি বন্ধু, বুঝো না কাল সে আলে আর শুধু আমি সে আলোর ঝরা ফুল। যা চলে যা যেটুকু সুরভি ছিল হৃদয় সবই তো দিল। এবার খুঁজবে কাটা, তাই ছেড়ে যাই দূর। আমি যাই চলে যাই, যাই চলে যাই। বিধাতার কাছে আমি
জানি না তো কি চেয়েছি, হিসাব রাখিনি কিছু, কতটুকু কি পেয়েছি। শেষের লগনে তাই কিছু ক্ষমা আমি চাই, শেষের লগনে তাই কিছু ক্ষমা আমি চাই। প্রদীপের পিছনে যে চিরছায়া সমকুল, আমি যাই চলে যাই, যাই চলে যাই, আমি যাই চলে যাই, যাই চলে যাই। যেতাম, আমি রান্না থেকে শুরু করে, আড্ডা থেকে শুরু করে, গান থেকে শুরু করে, মজা করা থেকে শুরু করে, এবং ঘুম থেকে উঠেই দুজনের আমার আর আখির জন্য দু হাতে দুটো দুধের কাপ নিয়ে আমি মামার বাড়িতে গিয়ে থাকতাম 7 দিন 10 দিন 15 দিনও থাকতাম টানা, কারণ আখি তো আমার একদম বাল্য বন্ধু আর কি, বোন যতটা বেশি অনেক বেশি বন্ধু। তো দুটো দুধের কাপ, ওটা দেখেই দিন শুরু হতো, তারপরে অনেক কিছুই হতো, কিন্তু ওই আর কি ওই মামিকে যখন শেষ মানে নিয়ে গেলাম আর কি আমরা ওই শ্মশানে, তখন আখিকে বললাম জানিস তো আমার আজকে এই মুহূর্তে শুধু ওই দুধের কাপ হাতে মামি হেসে হেসে দাঁড়ানো, দুটো কাপ হাতে, ওটাই মনে পড়লো, কেন জানি না মনে পড়লো। ওটা হয়তো আজ থেকে 35-40 বছর আগের ঘটনা, কিন্তু মনে পড়ে গেল আমার এক মুহূর্তের জন্য। তাছাড়া মামির সাথে অনেক ইন্টারাকশন, অনেক অনেক মানে রবীন্দ্রনাথকে আমাদের বাড়িতে যথেষ্ট রবীন্দ্র চর্চা ছিল, কিন্তু মামির কাছ থেকে একটা গল্প গোড়া মামি যেভাবে বিশ্লেষণ করে আমাদের দুজনকে বুঝিয়ে দিয়েছিল ওই বয়সে, হয়তো 12 বছর কি 13 বছর বয়স, গোড়া উপন্যাস, তারপরে গান, এক একটা গানের মানে মামির সাথে বসতাম আমরা, গানের লড়াই খেলতাম, সেই সব জায়গাগুলো অনেক কিছু মনের মধ্যে ঘুরছে, ঘুরপাক খাচ্ছে। খাওয়া দাওয়া তো ছিলই, মামি অনেক রকমের রান্না বান্না, জল খাওয়া, স্পেশালি সন্ধ্যেবেলা জল খাবারটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ ছিল। মোগলাই থেকে আরম্ভ করে বিভিন্ন চপ থেকে আরম্ভ করে মামি রান্না ভীষণই ভালো ছিল। ননভেজ, অবশ্যই ননভেজ নিজেই করতো, নিরামিষ খেতে নিজে ভালোবাসতেন না। আর IMS এ ভর্তি হতেন যখন, তখন বলতেন এরা সবসময় নিরামিষ দেয় জানিস। আমি গিয়ে বললাম একটু ডিম অন্তত দিন, পরের দিন আমি শুনলাম ডিম সেদ্ধ দিয়ে গেছে, আবার আমি কমপ্লেন জানিস ডিম সেদ্ধ দিয়ে গেল। আমি বললাম যা বাবা, পরের দিন আবার গিয়ে বললাম শুনুন ডিম ভালো করে ভেজে ঝোল করে দেবেন, উনি কিন্তু নিরামিষ খেতে পছন্দ করেন না। মানে এরকম। এবং যে 24 তারিখে যখন 23 তারিখে যখন মামিকে দেখতে গেছি, মামি যখন খেয়ে উঠে জ্বর এসছে, প্যারাসিটামল দেবে, আমি গিলতে পারছো না কেন, কি হয়েছে দেখি, হা করো তো দেখি, মুখে যে শেষ মাছটা বেছে খাইয়ে দিয়েছে ওই দিদি ছিলেন, ও চলে গেছে, সেই মাছের টুকরোটা মুখের মধ্যে রয়েছে। মামি মাছটা খাওনি তো? বলে হ্যাঁ এটা তো গেলা হয়নি, আবার গিলে মাছ খেয়ে তারপর প্যারাসিটামল। মানে এতটাই ননভেজ খেতে ভালোবাসে শেষ দিন। তাছাড়া অনেক স্মৃতি, কষ্ট হচ্ছিল যখন আমি চলে গেছে, কারণ মায়েদের হারানো একের পর এক, ঠিক কিন্তু এটা বাস্তব, মেনে নিতেই হবে। কষ্ট লাগছে খুব, আজকে তো খুব খারাপ লাগছে বসে থেকে। অনেক আমরা অনেক দুষ্টুমি করতাম। খুব মজার একটা কথা মনে পড়ছে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে যথারীতি প্রত্যেক বছর অ্যানুয়াল পরীক্ষার পরেও গেছি, মাধ্যমিক পরীক্ষার পরেও গেছি, আমি আর আখি মামির পেছনে পড়লাম, আমাদের একটা সিনেমা দেখাতেই হবে। তো মামি বলছে তোরা কি সিনেমা দেখবি? না দেখাতেই হবে। তখন আখি বলছে একবার, আমাকে আবার ঠিক করছে তুই একবার বল। বললাম মামি সিনেমা, তো ঠিক আছে কি সিনেমা দেখবি? মামি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে, আমরা দেখলাম
চোখের আলোয় দেবশ্রী রায়ের সিনেমা চোখের আলোয়। মামি চোখের আলোয় দেখেছিলেন গানটা হবে হয়তো সিনেমায় নিয়ে যাবে চোখের আলোয়। হ্যাঁ শুনে তো ভালোই লাগছে, চল যাই। আমি আঁকি আর মামি দুজনে মিলে এই চোখের আলোয় সিনেমা দেখে পুরো সিনেমাটা আমরা দেখতে পারলাম না। মামি দুজনকে ধমকে তুলে নিয়ে চলে এলো। ঠিক আছে, তার পরবর্তী কাজ কি, তাহলে ফিশ ফ্রাই খাওয়া হবে। হাতিবাগানে তিনজনে মিলে ফিশ ফ্রাই খেয়ে চলে এলাম। মানে এরকমই আর কি, মানে রবীন্দ্রনাথ মামিকে অনেক রকম ব্ল্যাকমেলও করা যেত, এতটাই রবীন্দ্র প্রেমী ছিল। আর এরকম মজা আরেকটা কথা, মানে এটা আনন্দের এবং অদ্ভুতভাবে এখন আমি ফিল করি। আমি প্রতিমাকে সবসময় বলি, বড় মামি ওরকমই একটা কোনো অ্যানুয়াল পরীক্ষার পরে, খুব সম্ভবত ক্লাস 8-9 পড়ি, অ্যানুয়াল পরীক্ষার পর দেখছি হঠাৎ শুনলাম আজকে হঠাৎ বলছে আজকে ফাংশন দেখা। কি ফাংশন দেখতে যাবো? আমি আঁকি আর বড় মামা, মামি যাবে না। তখন বুঝতে পারিনি ব্যাপারটা, এখন বুঝি। মামি যাবে না, ঠিক আছে আমরা গেলাম রবীন্দ্র সদনে। উদয় শঙ্করের কোন একটা জন্মদিন বা মৃত্যুদিন, একটা বিরাট বড় অনুষ্ঠান অমলা শঙ্কর মমতা শঙ্কর তৈরি করেছে সামান্যবতী হলে। আমি আঁকি আর মামা গেলাম। আসলে টিকিট কাটা ছিল মামি, মামা এবং আঁকি। আমি তো হঠাৎ করে, তখন তার অত মোবাইল, অমুক দিন আমাদের অমুক প্রোগ্রাম আছে আসিস না, কিন্তু ওসব সিস্টেম ছিল না। আমার বাড়ি যাবো মানে গেছি, থেকে গেছি। এবার ওদের তিনজনের টিকিট কাটা, কিন্তু আমি যাওয়াতে মামি কিন্তু গেলেন না। মামি ওরকম এতটাই প্রিয় একটা অনুষ্ঠান, হয়তো মামি ওটা খুঁজে কাগজ দেখে মামাকে দিয়ে টিকিট কাটিয়ে রেখেছিলেন। এখন আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার নিজের পায়ে, মামির পায়ের জুতোটা যদি পায়ে পড়ি, ভাবি যে ওরকম একটা অনুষ্ঠান এসেছে, আমার ভাগ্নে এসেছে, তাকে পাঠিয়ে দেব। আর কেন না, ও বাড়িতে একা থাকবে বা আমাকে নিয়ে যাবে, নাহলে কে যাবে কে করবে না ডিসিশনটা। মানে এটা আমি আজকের দিনেও কিন্তু প্রতি মুহূর্তে মনে পড়ে আমার, যে এটা কি করে সম্ভব ছিল। তখনকার মায়েদের ছিল এগুলো সম্ভব, এখনকার মায়েদের কাকিমাদের জানি না। আমার এখানে সত্যি মাতৃস্থানীয় যারা আছে, মাসিরা আছে, এদের প্রত্যেকের এরকম এরকম অদ্ভুত অদ্ভুত স্যাক্রিফাইস আমাকে এখনো নাড়া দেয়। সামান্যবতী দেখেছিলাম ওই বয়সে মামির কল্যাণে, এবং পরে সামান্যবতী আরবার দেখেছি, পড়েছি। কিন্তু যতবার সামান্যবতী নিয়ে যা কিছু আলোচনা হয়, সবসময় আমার মামির কথাই মনে পড়ে, যে মামির জন্য আমি সামান্যবতী চিনেছিলাম। যাই হোক, আমার বড় মামি আমার কাছে খুব খুব কাছের একজন মানুষ, খুব। শেষ দিন অব্দি মামির সঙ্গে ছিলাম, শেষ মুহূর্ত অব্দি মামির সঙ্গে ছিলাম, এটাই আমার সান্ত্বনা। মামি আর কিছু নেই, মামি নেই, কিন্তু মামি সমস্তটা নিয়ে আমার ভেতরে থাকবে। এবং মামি থাকতেও আমি অনেক বড় মামির কথা আমার মেয়েকে, প্রতিমাকে বলি, প্রায়ই বলি। বড় মামি আমার কাছে ওই গানের লিস্টের মধ্যে অনেকগুলো গান ছিল, তার গানের আজকে 2 দিন ধরে বেরিয়ে এসেছি, কিন্তু 2টো লাইন মামির জন্য গাইছি। বাহির পারে চোখ মেলেছি, বাহির পারে আমার ভিতর পারে চাইনি আমার ইয়ার মাঝে লুকিয়েছি রে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলায় গভীর প্রাণে আমার সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বিশ্বাস করি না, তাই বড় মামি তুমি খুব ভালো ছিলে আর সারা জীবন তুমি এভাবেই আমার ভালোভাবে মনে থাকবে। আঁখিকে ডাকছি, কথা বল। মানে না বললেই নয়, হ্যাঁ তোমাদের জন্যই বলছি, না বললেই না, যারা চলে গেছেন তাদের জন্য বলছি যে যারা সবাই আপনারা এসেছিলেন, তোমরা এসেছিলে, কি বলবো, আমার মানে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই। মানে যে আমি একা, মানে কি বলবো, মাকে অনুযোগও করেছি, মাকে কেন আমার আরেকটা ভাই বোন নেই, তোমরা কেন কেন করনি, আর একটা ভাই বোন কেন আনোনি, আমার একটা দাদা দিদি ভাই বোন চাই। তখন হয়তো আমি ক্লাস 6-7 পড়ি, মা বলছে না না আর সম্ভব নয়, আর সম্ভব নয়, না না এখনো সম্ভব। এই তো আমাদের স্কুলের আমার বন্ধু, ওর তো এই কদিন আগে ভাই হয়েছে, তাহলে আমার কেন হবে না। তো খুব পেছনে পড়েছিলাম, কিন্তু যাই হোক পাইনি, সেটা সম্ভব হয়নি। কিন্তু এখন এই পর্যায়ে এসে আমি দেখছি না আমি মোটেই একা নই, মানে একা তো নই, মানে আমার এত আপনজন, সবাই আমার আপনার, মানে মানে আমি থই পাচ্ছি না, মানে কি বলবো, মানে এত পাওয়া, আমারও পাওয়া, আমার মায়েরও পাওয়া, মানে এটা না আমি ঠিক মানে কি বলবো, সিঙ্গিংই করছে না আমার মধ্যে, যে আমার এত আপনজন, এবং আপনজন মানে কি বলবো, সে মানে সেটা মানে একদম আত্মার জোন আর কি, তোমরা সবাই। এবং আমি একটা কথা বলতে চাই, হয়তো মানে বলার ভাষা আমার নেই, কিন্তু আমি তো শেষ সময়, মায়ের শেষ সময় ছিলাম না কাছে, আমি দূরে ছিলাম, কিন্তু আমি দেখলাম আমার মায়ের, আমি এক সন্তান নই, আমার মায়ের অনেক সন্তান, তো সেই সব সন্তানরা মাকে আগলে রেখেছিল, আমি ছিলাম না বলে এক কোনা গাফিলতি তো হয়নি, বরং আমি থাকলে আমি পারতাম না ওভাবে মার জন্য করতে। তাই মানে আমার কোনো আক্ষেপ নেই, মায়েরও কোনো আক্ষেপ থাকবে না, নেই, আমি জানি মা যেখানেই থাকুক, মা মায়ের সব সন্তানদের সঙ্গে আছে, আশীর্বাদ জানাচ্ছে, এবং আশা করি আমাদের দেখে, আমাদের আনন্দে দেখে মা খুশি থাকবে, এইটুকুই আমার বলার আছে। আর মার একটা কবিতা আমি বলতে চাই, মার বেশ অনেকগুলো কবিতা, গল্প লেখা আমি পেয়েছি মার ডায়েরিতে, আগেও পড়েছিলাম, কিন্তু তারপরে আরো অনেকগুলো তার সাথে সংযোজন হয়েছে শেষে, সেগুলো জানতাম না। তো তার মধ্যে একটি কবিতা আমি একটু
লাগছে আর কি। সেই তারই মধ্যে একটা তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম। নমস্কার। আবার মানে আমার অন্তরের কৃতজ্ঞতা আপনাদের তোমাদের সবাইকে জানাচ্ছি। নমস্কার।